যে টিথ সেকেন্ড অ্যাকচুয়ালি কোন দুইটা টাইমের মধ্যে। দেখো ইজি, সেকেন্ড মানে হচ্ছে টি ইকুয়ালস 1 আর টি ইকুয়ালস 2 এর মধ্যে। তাহলে টিথ সেকেন্ড মানে হচ্ছে টি মাইনাস 1 সেকেন্ড থেকে তোমার টি সেকেন্ড পর্যন্ত। সবাই কি এটা বুঝছো যে টিথ সেকেন্ড মানে হচ্ছে টি মাইনাস 1 সেকেন্ড থেকে টি সেকেন্ডের মধ্যে যতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে। মানে ধরো এইরকম একটা পজিশন, এখন ও হচ্ছে 1 সেকেন্ড আগে ছিল টি মাইনাস 1 সেকেন্ডে, আর এখন ও আছে টি সেকেন্ড। সো এই যে টাইম পিরিয়ডটা, এই যে 1 সেকেন্ড, সেই 1 সেকেন্ডটাকে আমরা কি বলি? টিথ সেকেন্ড বা টি-তম সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা, সো টিথ সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট কত? টিথ সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট হচ্ছে, দেখো, ডিসপ্লেসমেন্ট অ্যাট টিথ সেকেন্ড ইজ ইকুয়াল টু টোটাল ডিসপ্লেসমেন্ট উইদিন টি সেকেন্ড, মানে প্রথম থেকে স্টার্ট করে টি সেকেন্ড পর্যন্ত যত ডিস্টেন্স, মাইনাস টি মাইনাস 1 সেকেন্ড পর্যন্ত যতটুকু গেছি। ঠিক আছে? সো এস টিথ ইজ ইকুয়াল টু এস টি মাইনাস 1। সো এস টি কত? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তোমার টি সেকেন্ডে টোটাল কতটুকু ডিস্টেন্স কভার হয়? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে আমরা কনসিডার করতেছি যে ওর অ্যাক্সেলারেশন হচ্ছে কনস্ট্যান্ট, মাইনাস টি মাইনাস 1 সেকেন্ডে ওর কভার ডিস্টেন্স কত? ইউ ইন্টু টি মাইনাস 1 প্লাস হাফ এ টি মাইনাস 1 হোল স্কোয়ার। এখন জাস্ট তুমি সাবট্র্যাক্ট করো, তাহলে দেখবা এরকম আসছে, ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস 1। এটাই হচ্ছে ফর্মুলা। ঠিক আছে? আমরা যদি এখন একটা ম্যাথ দেখি, আমাদেরকে বললো যে একটা অবজেক্ট, তার ভেলোসিটি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড অ্যান্ড তার অ্যাক্সেলারেশন হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এখন আমাদেরকে বললো যে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স কাভার্ড বাই দিস অবজেক্ট অ্যাট 7th সেকেন্ড। সপ্তম সেকেন্ডে এটা কতটুক ডিস্টেন্স কাভার করছে। সো সেটার ফর্মুলা কী হবে? এস 7th ইজ ইকুয়াল টু ইউ প্লাস, ইউ হচ্ছে 5 প্লাস হাফ এ হচ্ছে 2 টি মাইনাস 1, 2 ইন্টু টি মাইনাস 1। সো 5 প্লাস এটা কাটা, 14 মাইনাস 1 দ্যাট ইজ 13। সো 13 প্লাস 5 দ্যাট ইজ 18 মিটার। সো 7th সেকেন্ডে সে অ্যাকচুয়ালি 18 মিটার ক্রস করছে। সবাই এটা বুঝতে পারছো? এরপর আর কারো কোনো ধরনের কনফিউশন আছে এই চ্যাপ্টারে? এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি জাস্ট তোমার বেসিক ফর্মুলাগুলো তুমি মনে রাখবা, যে প্রথম ফর্মুলা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি ফর কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, দেন এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। আর একটা এক্সট্রা ফর্মুলা শিখলা, সেটা হচ্ছে এস টিথ ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস 1, হাফ এ টু টি মাইনাস 1। আচ্ছা, এগুলো হচ্ছে বেসিক মোশনের ফর্মুলা। আর এর পাশাপাশি তোমার ফ্রি ফলিং বডির জন্য আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, আর একটা হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এটা হচ্ছে ফ্রি ফলিং বডি। আর যদি আমরা কোনো একটা অবজেক্টকে উপরের দিকে থ্রো করি, তখন ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, আর এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। ঠিক আছে? সো এই চ্যাপ্টার থেকে টাফ কোশ্চেন করতেও পারবে না, প্লাস এইগুলো আসলেও তোমরা পারবা, ইজিলি পারবা, এগুলো তোমরা ইনাফ প্র্যাকটিস করছো এখানে। আচ্ছা, আর এখান থেকে গ্যালিলিওস ফর্মুলাগুলো একটু মনে রাখবা, যে গ্যালিলিওর ফ্রি ফলিং বডির জন্য দুইটা ফর্মুলা আছে, যে ভি ইজ ইকুয়াল টু ভি ইজ প্রপোর্শনাল টু টি, এই যে এই ফর্মুলাটা থেকে ভি ইজ প্রপোর্শনাল টু টি। আর সেকেন্ড গ্যালিলিওস ফার্স্ট ল দরকার নাই, সেকেন্ড ল হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু টি, আর থার্ড ল হচ্ছে যে এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। ওকে, সো আই হোপ এইগুলো তোমরা বুঝো। আচ্ছা, এরপরের এখন এখানে আমার মনে হয় যে যদি ধরো এনডিসির প্রিভিয়াস কোশ্চেনওয়ালা একটা গাইড পাওয়া যায়, ওইটা ধরে আমি যদি তোমাদেরকে সলভ করে, আমার মনে হয় ওইটা বেশি ইফেক্টিভ হবে। ঠিক আছে? ওইটা মানে তোমরাও সলভ করলা, আর আর তোমাদের এখন থেকে টাস্ক হচ্ছে টেস্ট পেপার সলভ করা।
টেস্ট পেপার শুধু এমসিকিউ সলভ করা খুব বেশি কষ্টের হওয়ার কথা না। সো টেস্ট পেপারে তোমরা এমসিকিউগুলো সলভ করো, যেটাতেই প্রবলেম মনে হবে বা পারো না আমাকে একটু দেখাইলে ভালো হয়, ঠিক আছে? আচ্ছা, এখন এইটা গেল। এরপর মোশনের পর আমরা ফোর্স চ্যাপ্টারে আসি, ঠিক আছে? ফোর্স চ্যাপ্টারে একটু দেখো তো তোমাদের কোনো টপিকে প্রবলেম মনে হয় কিনা, বা কোনো কিছু বুঝো না এরকম কিছু আছে কিনা, বা শুধু এই চ্যাপ্টার না, তোমার ফিজিক্সে যে কোনো জিনিস বুঝতে প্রবলেম হয় একটু আজকে দেখো। আজকের ক্লাসটা তো অ্যাকচুয়ালি অতটা গোছানো হবে না, সো আমি বলবো যে আজকে তোমাদের যার যেখানে কনফিউশন আছে একটু ক্লিয়ার করে নাও, ঠিক আছে? দেন আমরা একটা ইফেক্টিভ প্র্যাকটিস স্ট্র্যাটেজি বলবো যে কীভাবে তোমার বাসায় পড়াশোনা করা উচিত এই কাজে। হ্যাঁ হ্যাঁ বলো। ও 13 না, 14 থেকে একদমই আসবে না। আর হচ্ছে 13-এ কি আছে? 13-এ হচ্ছে তোমার ওই যে মডার্ন ফিজিক্স। না, এখান থেকে তুমি জাস্ট ওই যে তোমার ট্রানজিস্টরে কি কি থাকে, তোমার কালেক্টর, বেজ, ইমিটর, তারপর হচ্ছে ডায়োডে কি থাকে, একটা এনপি জাংশন থাকে। হ্যাঁ হ্যাঁ বলো। অ্যালফাবিটা গামারের থেকে তুমি জাস্ট অ্যালফাবিটা গামার ক্যারেক্টারিস্টিক্সগুলো মনে রাখবা, যে আলফারের ম্যাস কত, তারপর বিটারের বিটা পার্টিকেলের ম্যাস কত, আর গামার ম্যাস কত, এগুলো একটু মনে রাখতে হবে, বুঝতে পারছো? এইগুলো আসতে পারে এমসিকিউতে, এগুলো ভালো কোশ্চেন। আচ্ছা, এইখানে তোমাদের তাহলে কোশ্চেন হচ্ছে যে এই দুইটা চ্যাপ্টার থেকে কি আসতে পারে। 14 নাম্বার চ্যাপ্টারটা দরকার নেই একদমই, বুঝতে পারছো? এইটা থেকে কোনো ধরনের কোশ্চেন আসবে না। আসলেও ধরো এরকম, ধরো এই চ্যাপ্টারে এরকম ছিল যে এক্স রে অ্যাকচুয়ালি কী। সো তোমার একটু এইগুলো বেসিক বুঝতে হবে যে এক্স রেটা অ্যাকচুয়ালি কী। এক্স রে হচ্ছে একটা মেটালকে যদি তুমি একটা হাই স্পিডি ইলেকট্রন দিয়ে হিট করো, খুবই হাই স্পিডের একটা ইলেকট্রন দিয়ে হিট করো, তখন ওই এইখান থেকে একটা ফোটন রিলিজ হয়, ঠিক আছে? এটাই হচ্ছে সেই এক্স রে। সো এইগুলো একটু বই থেকে রিডিং করবা, বাট ক্রিয়েটিভ যেহেতু নাই, আর এনডিসির কোশ্চেন ওরকম বোর্ডের কোশ্চেনের মতো না, সো তুমি বুঝতেই পারতেছো এখান থেকে ওরকম কোশ্চেন আসবে না। বাট ওই যে ফুল ফর্ম আসতে পারে, ইটিটি কি, তারপর ইসিজি কি, ঠিক আছে? এগুলো একটু পড়বা। বাট এই প্রিভেনশন, তারপর হচ্ছে কোনটার কি কাজ, অত বেশি ডিটেলস এগুলো পড়ার দরকার নেই, বুঝতে পারছো? আচ্ছা, একটু চিন্তা করো যে আজকে কি কি দেখাইলে ভালো হয়, বা তোমার কোনো টপিক নিয়ে খুব এই কয়েকদিন কনফিউশন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। মানে বই থেকেই দিবে, বাট প্যাটার্ন কি হবে সেটা বলা যাবে না, বুঝতে পারছো? বই থেকেই আসবে, কিন্তু কোশ্চেন প্যাটার্নটা। হ্যাঁ 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 আচ্ছা, হ্যাঁ সেটাই আমি বলতেছি। সো মোশন চ্যাপ্টারে তো অ্যাকচুয়ালি আলাদা করে বলার কিছু নেই, মোশন চ্যাপ্টার খুবই শর্ট একটা টপিক, সো এটা তোমরা বুঝো। সো ফোর্থ চ্যাপ্টারে তোমাদের ফ্রিকশন রিলেটেড জিনিসগুলো একটু ভালোভাবে দেখা উচিত, ঠিক আছে? ফোর্থ চ্যাপ্টারে ফ্রিকশন, নর্মাল বেসিক ফ্রিকশনের ম্যাথ, এগুলো একটু ভালোভাবে দেখবা। আর ফোর্থ চ্যাপ্টারে আরেকটা হচ্ছে পুলির ম্যাথ দেখতে পারো। পুলির ম্যাথ কীভাবে করতে হয় এটা, আর হচ্ছে ইম্পালস অফ ফোর্স। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই ফ্রিকশন আর পুলির জন্য আমার অলরেডি ভিডিও বানানো আছে, আমি ওইগুলো দিয়ে দিব, ঠিক আছে? আর তারপর আমি এইগুলো এখানে ডিসকাস করব। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, সো এখানে ওই যে ইম্পালস অফ ফোর্স টপিকগুলো আমি বলছি, দেন আমি ওইগুলো নিয়ে ডিসকাস করতেছি, ঠিক আছে? ইম্পালস অফ ফোর্স, তারপর আরেকটা হচ্ছে তোমার কনজারভেশন অফ মোমেন্টাম তো আছেই, পাশাপাশি ইলাস্টিক কলিশনের জন্য কি হয় সেটাও একটু মনে রাখতে হবে। কনজারভেশন অফ মোমেন্টাম, এখানে ওই যে রাইফেলের ম্যাথ, তারপর আমি এখানে কয়েকটা ম্যাথ করাবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? কনজারভেশন অফ মোমেন্টাম, সো এখানে ইলাস্টিক কলিশন আর হচ্ছে ইনইলাস্টিক কলিশন, দুইটাই লাগবে, সংঘর্ষের ম্যাথগুলো আর কি। ওকে, আর এখান থেকে আরও সুন্দর কোশ্চেন করতে পারে, সেটা নিয়ে পরে আসতেছি। আচ্ছা, সো আমি একটু প্রথমে বলে যাই যে কি কি টপিকে তোমাদের ফোকাস থাকা উচিত, দেন আমি প্রথম থেকে এগুলো রিভিউ দিব। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কানেক্টেড বডি এর ম্যাথ। এখানে কানেক্টেড বডি এর ম্যাথ আসতে পারে।
কানেক্টেড বডিজ এই যে ধরো 2-3টা অবজেক্ট যদি এভাবে একটা ইয়ে দিয়ে টেনে মানে একটা ওয়্যার দিয়ে কানেক্ট করে দেন একটা ফোর্স ইউজ করে টানা হয়, সেটা হচ্ছে কানেক্টেড বডি। ঠিক আছে, কয়েকটা অবজেক্ট যদি এভাবে ওয়্যার দিয়ে কানেক্ট করো, সেগুলোকে বলা হয় কানেক্টেড বডি। কানেক্টেড বডির মধ্যে এই পুলিও পড়বে। পুলিও হচ্ছে এক ধরনের কানেক্টেড বডি। ঠিক আছে, আচ্ছা। আর এইখানে আরও কয়েকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে তোমার ধরো আর্থ সারফেস থেকে একটা হাইটে, সার্টেন একটা হাইটে জি এর ভ্যালু কত, এটা লাগবে। তারপর আর্থ সারফেস থেকে একটা সার্টেন ডেপথে ধরো তুমি কিছুটা নিচে গেলা, সেইখানে জি এর ভ্যালু কত, সেইটা লাগবে। তারপর আরেকটা জিনিস লাগবে যে ধরো আর্থের সারফেসে জি এর ভ্যালু এত, আর মুনের সারফেসে তাহলে জি এর ভ্যালু কত। ঠিক আছে, আর্থ ভার্সেস মুন, এটা আসতে পারে। যে আর্থের ম্যাস আর রেডিয়াস বলে দিলাম, মুনেরও ম্যাস আর রেডিয়াস বলে দিলাম। সো আর্থের সারফেসে যদি জি এর ভ্যালু জি হয় 9.8 হয়, তাহলে মুনের সারফেসে কত। ঠিক আছে, সো আমি এইটা তোমাদেরকে বুঝাই দিব। আর ফোর্থ চ্যাপ্টারে এর বাইরে কিছু আসার কথা না, বুঝতে পারছো? কারণ ফোর্থ চ্যাপ্টারেও অ্যাকচুয়ালি অত ইন্টারেস্টিং কোশ্চেন করা যায় না। এখানে যা যা আসার কথা সেগুলো বলে দিছি, যে ফ্রিকশন, পুলি, ইম্পালস অফ ফোর্স, কনজারভেশন অফ মোমেন্টাম, কানেক্টেড বডি, তারপর হচ্ছে আর্থের উপরে কোনো একটা পজিশনে জি এর ভ্যালু, নিচে কোনো একটা পজিশনে জি এর ভ্যালু। আর এই হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে যে একটা এই প্ল্যানেটের যদি জি এর ভ্যালু এত হয়, আরেকটা প্ল্যানেটে কত। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন আসতে পারে। দেন চ্যাপ্টার 4, চ্যাপ্টার 4-এ কী কী ইম্পর্ট্যান্ট আমি বলি। চ্যাপ্টার 4-এ ওয়ার্ক আর এনার্জি এই দুইটার মধ্যে অনেক ধরনের কোশ্চেন করা যায় ওয়ার্ক এনার্জি রিলেটেড। এই টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট। ওয়ার্ক এনার্জি বলতে আমি যেটা বোঝাচ্ছি, ধরো কোনো একটা টারবাইনের উপর অনেক হাইট থেকে পানি পড়তেছে। ওকে, কোনো একটা টারবাইনে অনেক হাইট থেকে পানি পড়তেছে। সো ধরো এরকম পানি পড়তেছে যে 2 সেকেন্ডে 100 কেজি পানি পড়ছে, আর এর জন্য এখানে একটা টারবাইন রোটেট করতেছে। এই টারবাইনের সাথে একটা জেনারেটর কানেক্ট করা, আর এই জেনারেটরটা এই যে ওয়াটার পড়তেছে, আর এই ওয়াটার পাওয়ার জন্য এই যে টারবাইনটা রোটেট করতেছে, সে এইটাকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করতেছে। ওকে, এটাকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করতেছে। সো এখন তোমাকে জিজ্ঞেস করলো যে তাহলে এইখানে তাহলে কত পাওয়ারের ইলেকট্রিক এনার্জি ক্রিয়েট হচ্ছে। সো পাওয়ার ইকুয়ালস কি, ওয়ার্ক বাই টাইম। আর এখানে ওয়ার্কটা কে অ্যাকচুয়ালি, মানে এই এনার্জিটার সোর্স কে। এই যে পানিটা এখান থেকে পড়তেছে, এখানে বলছে যে পানিটা হচ্ছে ধরো 50 মিটার হাইট থেকে পড়তেছে। সো এই যে পানিটা এখান থেকে পড়তেছে, এই পানিটার পোটেনশিয়াল এনার্জি এখানে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে, আর ওই কাইনেটিক এনার্জিটা রোটেশনাল এনার্জিতে কনভার্ট হয়ে দেন সেই রোটেশনাল এনার্জিটা ফার্দার ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হচ্ছে। ঠিক আছে, সো অ্যাকচুয়ালি একটা কানেকশন আছে এখানে। যদি কোনো ধরনের এনার্জি লস না হয়, তাহলে এইখানে এই পানিটার পোটেনশিয়াল এনার্জি যত, এইখানে তোমার ইলেকট্রিক এনার্জিটা ঠিক সেম। সো পি ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লু/টি। সো ডাব্লু কত, mgh, কারণ এখান থেকে ওই যে পানিটা পড়তেছে সেইটাই এই এনার্জিতে কনভার্ট হচ্ছে, ডিভাইডেড বাই টাইম হচ্ছে এই যে 2 সেকেন্ড। সো এখান থেকে তুমি তাহলে ক্যালকুলেট করে বের করতে পারবা যে কত পাওয়ারের ইলেকট্রিক এনার্জি ক্রিয়েট হবে। 100 × 9.8 × 50 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, সো এই টাইপের কোশ্চেনগুলো এগুলো বোর্ডে আসে না, বাট এগুলো এনডিসিতে অনেক বেশি আসে। ঠিক আছে, এনার্জি কনভার্সনের ম্যাথগুলো। তারপর এই ধরনের কোশ্চেন আসতে পারে। তারপর আরেক ধরনের কোশ্চেন আসতে পারে যে ধরো এখানে একটা ইলেকট্রিক হিটার একটা পানির মধ্যে রেখে দিছো। সো এই ইলেকট্রিক হিটারটার পাওয়ার বলে দিছে যে এটা হচ্ছে 1200 ওয়াট। সো এটাকে তুমি যদি 5 মিনিট ইউজ করো, তাহলে তোমার ওয়াটারের টেম্পারেচার কত থেকে কত উঠবে। ঠিক আছে, এটা তাহলে তুমি বুঝতেই পারতেছো যে পিটি হচ্ছে তোমার ওয়ার্ক, আর এটাই অ্যাকচুয়ালি হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে, আর হিট এনার্জি হচ্ছে তোমার ms ডেল থিটা, রাইট। সো এখানে এটার টেম্পারেচার আগে ধরো 25 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, আর এই ওয়াটারের তোমার ম্যাস ছিল 2 কেজি। সো বললো যে এটার ফাইনাল টেম্পারেচার কত হবে। সো পি × টি 1200 × টাইম হচ্ছে 5 × 60 সেকেন্ড,
আর এম হচ্ছে 2 কেজি, এস হচ্ছে 4200, আর ডেল থিটা হচ্ছে তোমার ফাইনাল টেম্পারেচার -25। এখান থেকে তুমি থিটা বের করবে, বুঝতে পারছো? সো এই টাইপের কোশ্চেন আসতে পারে, যদিও এটা এই চ্যাপ্টারের সাথে পুরোপুরি রিলেটেড না, বাট এখন এখানে তোমার কোশ্চেন এটা অ্যাকচুয়ালি অনেকগুলো চ্যাপ্টার মিক্স করে একটা কোশ্চেন দিচ্ছে, হিট, আবার কারেন্ট এনার্জি, আবার বলা যায় ওয়ার্ক এনার্জি পাওয়ারের চ্যাপ্টারেরও কোশ্চেন, ঠিক আছে? তো এই টাইপের ইন্টারেস্টিং কোশ্চেন আসতেই পারে। আচ্ছা, সো এই ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারে তোমাদের যেই জিনিসটা ভালোভাবে বুঝতে হবে সেটা হচ্ছে যে তোমার ওয়ার্কের ডেফিনেশন কি, তারপর ওয়ার্কের তোমার ইউনিট কি, ডাইমেনশন কি, ইটসেট্রা। আর এইখানে দেখবা বইতে ডিফারেন্ট ফর্মস অফ এনার্জি আছে, যে হাইড্রো ইলেকট্রিক এনার্জি, সোলার এনার্জি, এগুলো পড়ার দরকার নেই, ঠিক আছে? এখানে তোমাদের যেটা মেইনলি পড়তে হবে সেটা হচ্ছে যে আরেকটা জিনিস হচ্ছে যে এখানে এনার্জির যে বেসিক টাইপগুলো আছে সেগুলোর ফর্মুলাগুলো মনে রাখবা। যেমন পোটেনশিয়াল এনার্জি, যদি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বলো তাহলে সেটা হচ্ছে mgh, আর যদি স্প্রিং পোটেনশিয়াল এনার্জি বলো, স্প্রিংয়ের জন্য পোটেনশিয়াল এনার্জি হচ্ছে 12kx², ঠিক আছে? 12kx², এটা বইতে আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে কাইনেটিক এনার্জির ফর্মুলাগুলো কী কী। কাইনেটিক এনার্জি হচ্ছে অলওয়েজ 12mv², ওকে? আচ্ছা, কানেকশনটা একটু শেষ হয়ে গেছিলো, আমি অ্যাকচুয়ালি খেয়াল করি নেই যে টাইম শেষ। আচ্ছা, সো যেটা বলছিলাম, এখানে এই টাইপের বেসিক ফর্মুলা ম্যাথ তো আসতেই পারে। আর তারপর ধরো আরও যে ফর্মুলাগুলো আছে, যে তোমার মোমেন্টাম স্কোয়ার, p² ইজ ইকুয়াল টু EK ডিভাইডেড বাই EK ইজ ইকুয়াল টু p² ডিভাইডেড বাই 2m, এই টাইপের ফর্মুলাগুলো এখন একদম মুখস্থ রাখবা। EK ইজ ইকুয়াল টু p² বাই 2m। এখানে এই পি মানে হচ্ছে এমভি, মানে মোমেন্টাম, বুঝতে পারছো? সো এখানে ওই যে এমভি বসাও, দেন দেখো 12mv² আসতেছে, মানে এইটাকেই একটু চেঞ্জ করে এইভাবে লিখছি, ওকে? সো এই ফর্মুলাগুলো ভালোভাবে মনে রাখতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই চ্যাপ্টারে ইফিসিয়েন্সির ম্যাথগুলো ভালোভাবে খেয়াল করতে হবে, যে ইফিসিয়েন্সি ম্যাথগুলো কীভাবে করা যায়। আচ্ছা, আমি এই চ্যাপ্টারটা বেশ ইম্পর্টেন্ট এনডিসির পরীক্ষার জন্য, ঠিক আছে? সো এটা একটু টাইম নিয়ে বুঝাবো। যে ফার্স্ট অফ অল তোমাদের এইটা বুঝতে হবে যে ইপি ইজ ইকুয়াল টু mgh, এটার ভ্যারিয়েশনগুলো বুঝবো। তারপর স্প্রিংয়ের এটা নিয়ে একটু ডিসকাস করব। তারপর ইপি আর ইকের মধ্যে যে কনভার্সনগুলো সেগুলো বুঝবো। তারপর এই ফর্মুলাটা। আর আরেকটা ব্যাপার হচ্ছে ইফিসিয়েন্সি ম্যাথ কি তোমরা করছো আগে? কর্মদক্ষতার ম্যাথ, ইফিসিয়েন্সি, এটাই, হ্যাঁ, এটা ইজ ইকুয়াল টু পি আউট বাই পি ইন অর ই আউট বাই ই ইন, এই টাইপের একটা ফর্মুলা ছিল, ইন্টু 100% আর কি। আর পাওয়ার, আরেক ধরনের কোশ্চেন হচ্ছে যে তোমার যদি ওয়াটারের ট্যাঙ্ক খালি করতে বলে, এই টাইপের কোশ্চেনগুলো খুব বেশি আসে, ঠিক আছে? একটা ওয়াটার ট্যাঙ্ক, এটাকে যদি ধরো তুমি এমটি করতে চাও, তাহলে তোমার কত পাওয়ারের পাম্প লাগবে, বা এই ওয়াটার ট্যাঙ্কটা যদি তুমি এখান থেকে খালি করো তাহলে তোমার পাম্পের কত, এফিসিয়েন্সি কত, ঠিক আছে? এই টাইপের কোশ্চেনগুলো আসতে পারে। তোমরা এখন জাস্ট একটু লিখে রাখো, আমি এগুলো পরে বুঝাই দিব। আচ্ছা, সো এইটা গেল। আরেক ধরনের কোশ্চেন আসতে পারে, ধরো একটা ইনক্লাইন্ড প্লেন, সো একজন মানুষ এইখান থেকে একটা অবজেক্টকে এই পর্যন্ত একটা অবজেক্টকে ঠেলে নিয়ে গেল। এই অবজেক্টটার ম্যাস হচ্ছে 5 কেজি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে সে 30 ডিগ্রি,
সো একজন মানুষ এইখান থেকে এখানে এটাকে ঠেলে নিয়ে গেছে, আর এখন আমাদেরকে বলল যে সে যদি এটা এখান থেকে এখানে 3 সেকেন্ডে নিয়ে যায় তাহলে তার পাওয়ার কত, হোয়াট ইজ ইটস পাওয়ার, মানে সে তার পাওয়ারটা কত এখান থেকে এখানে নিতে। আর এখানে আরও বলে দিছে যে তোমার এই লেংথটা, এই ইনক্লাইন্ড প্লেনটার লেংথ হচ্ছে তোমার 7 মিটার। এটা কি তোমরা বের করতে পারবা কেউ? এখানে এইচ কত? হ্যাঁ হ্যাঁ, গুড। সো পি ইজ ইকুয়াল টু হচ্ছে mgh বাই টি, আর এখানে এইচ হচ্ছে 7 sin 30, মানে এই লেংথটা। মানে গ্র্যাভিটির ক্ষেত্রে তুমি কোন রাস্তা দিয়ে যাচ্ছ, ধরো তুমি এইভাবে উঠলা এরকম একটা পজিশনে, এটা হচ্ছে গ্রাউন্ড, আর তুমি ফাইনালি এখানে আসছো। এটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না তুমি কীভাবে গেছো, শুধু ম্যাটার করে তুমি কত হাইটে উঠছো, বুঝতে পারছো? সো এইখান থেকে এটা গেলে তোমার হাইট হচ্ছে এইটুক, 7 sin 30 ভেক্টরের আইডিয়া। সো এখানে এটা হবে এম হচ্ছে 5, জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে 7 sin 30 ডিভাইডেড বাই টি হচ্ছে 3 সেকেন্ড। ওকে, আচ্ছা। সো এই টাইপের ম্যাথ আসতে পারে, খুবই বেসিক ম্যাথ বাট কনসেপচুয়াল ম্যাথ আর কি। তারপর ধরো একটা অবজেক্টের উপর আমি এইদিকে 7 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, যার জন্য এই অবজেক্টটা এই দিকে 2 মিটার ডিসপ্লেস হইল। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 25 ডিগ্রি। তাহলে বলো তো এখানে ওয়ার্ক ডান কত? এটা হচ্ছে ফোর্স আর এদিকে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এফএস কস থিটা। মানে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে যত অ্যাঙ্গেল সেটার কজ নিতে হয়। মানে এখন তো তোমরা ভেক্টর বুঝো, সো আমি যদি বলি ওয়ার্কের ডেফিনেশন হচ্ছে অ্যাকচুয়ালি এফ ডট এস, বুঝতে পারছো? মানে ফোর্স ভেক্টরের সাথে ডিসপ্লেসমেন্ট ভেক্টরের ডট প্রোডাক্ট, ঠিক আছে? বাট এখন এনডিসিতে তো তোমার কলেজের সিলেবাস থেকে কোশ্চেন আসবে না, বাট অ্যাকচুয়ালি দেখা যায় যে ওরা এইটা না দিলেও ওরা তোমার কাছে এইটুকু এক্সপেক্ট করে যে তুমি বুঝো যে ওয়ার্ক মানে হচ্ছে এফ এস কস থিটা, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইন্টু কজ অফ অ্যাঙ্গেল বিটুইন দেম। সো এখানে কত হবে? এটা 7 ইন্টু 2 ইন্টু কজ 25, ঠিক আছে? সো এখান থেকে আসবে 14 cos 25। ওকে, এরপর যা আসে। সো এইগুলো খুব বেসিক আইডিয়া, এইগুলো এখন হ্যাঁ হ্যাঁ বলো। না ছিল না, বাট এইটা আমি দেখছি কোশ্চেনে আসে, বুঝতে পারছো? ওইটা ছিল না, বাট হালকা আইডিয়া ছিল যে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ হ্যাঁ, খুব বেশি না, কিছু কিছু জিনিস তো আসতেই পারে, বুঝতে পারছো, যেগুলো একদম অবভিয়াস। আর এগুলো তো রাজুকে অবশ্যই পড়ায়, আমাদের সময় তো স্যাররা এগুলো 9-10-এই পড়াইছে যে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট ইন্টু কজ অফ অ্যাঙ্গেল বিটুইন দেম, এগুলো তো কমন। আর তোমাদের এখানে কম্পিটিশনটা কাদের সাথে? তোমাদের সাথে সেন্ট জোসেফের স্টুডেন্টরা পরীক্ষা দিবে, ওরা কিন্তু এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অনেক ভালোভাবে পড়ে। সো এনডিসি কিন্তু বুঝে শুনে কোশ্চেন করবে, কম্পিটিশনটা যাতে ভালো হয়। খুব বেশি কলেজের জিনিস দিবে না, বাট যেগুলো সবাই জানে ভালো স্টুডেন্টরা যেগুলো পারে এগুলো ওরা দেওয়ার ট্রাই করে, বুঝতে পারছো? আর ওরাও এটা বুঝে যে এখন তুমি কলেজের জিনিস কিছুটা হলেও পড়ছো, ঠিক আছে? ধরো এরকম কোশ্চেন আসতেই পারে যে এটা একটা ভেক্টর আর এটা একটা ভেক্টর, এই দুটার রেজাল্টেন্ট কত, এ মাইনাস বি, ঠিক আছে? এইটুক বুঝতে পারতে হবে, বুঝতে পারছো? সো বা এটা এই রেজাল্টেন্টের মানে এদের দুইজনের রেজাল্টেন্টের ম্যাগনিটিউড কত, এইটুক আসতেই পারে, বুঝতে পারছো? ভেক্টর পর্যন্ত আসতে পারে, বাট ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট এত বেশি দূর যাবে না। যেমন আমাদের সময় আমাদের সময় না, আমাদের আগের বছরের যে কোশ্চেনটা ছিল ওইখানে এমন একটা কোশ্চেন ছিল যে দুইটা ভেক্টরের ম্যাগনিটিউড কখন ম্যাক্সিমাম হয়। সো এটা কিন্তু একটা বেসিক কোশ্চেন, এটা তুমি যদি কলেজের সিলেবাস নাও পড়ো তারপরেও এটা তোমার পারার কথা। 9-10-এ যেহেতু ভেক্টর আসে হায়ার ম্যাথে, সেটা বোঝার কথা যে দুইটা ভেক্টর ম্যাগনিটিউড রেজাল্টেন্টের ম্যাগনিটিউড তখনই ম্যাক্সিমাম হয় যখন তারা একই ডিরেকশনে কাজ করে, বুঝতে পারছো? এইটুকু আসতে পারে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ারের আরেক ধরনের কোশ্চেন আসে খুব বেশি। এটা হচ্ছে ধরো এখানে একটা ব্রিক এইভাবে রেখে দিছো, সো এই ব্রিকটার তোমার লেংথ উইথ হাইট সব দিয়ে দিছে 5 মিটার, 3 মিটার, 2 মিটার।
সো এখন তোমাকে বললো যে এইটাকে যদি আমি উপরে উঠায় রাখি তখন কতটুকু ওয়ার্ক হবে, মানে এইরকম যদি করে ফেলি এটাকে। হ্যাঁ, এই যে লেংথ উইথ হাইট দেওয়া আছে তো সব। সো আমাদেরকে বলছে যে আমি যদি এই 5 কেজির একটা ব্রিককে এই পজিশন থেকে এই পজিশনে উঠাই তাহলে কতটুকু ওয়ার্ক ডান হবে। কীভাবে করব, এখানে আমাদেরকে যখন এরকম টাইপের ম্যাথ দিবে আমাদেরকে যেটা কনসিডার করতে হবে সেটা হচ্ছে সেন্টার অফ ম্যাসের ডিসপ্লেসমেন্ট কত। এই অবজেক্টটার সেন্টার অফ ম্যাস কত হাইটে আছে দেখো তো, ঠিক মাঝখানে আছে, মানে ওর হাইট যদি 2 মিটার হয় তাহলে এটা আছে ঠিক গ্রাউন্ড থেকে 1 মিটার হাইটে, এটা আছে 1 মিটার হাইটে। আর এখন আমি যদি এটাকে উঠায় খাড়া করে রাখি, এখন ওর সেন্টার অফ ম্যাস আছে ঠিক মাঝখানে। হ্যাঁ, তোমার যে কোনো একটা অবজেক্টের সেন্টার অফ ম্যাস ঠিক মাঝখানে থাকে, বুঝতে পারছো? সো এটার হাইট দেখো 2 মিটার, রাইট? তাহলে এটার সেন্টার অফ ম্যাসটা আছে কি ঠিক মাঝখানে, কত হাইটে আছে তাহলে 1 মিটার, এটার অর্ধেক, ঠিক আছে? আর এখন এটা কত হাইটে আছে বলো তো, এখন এটা এই যে মাঝখানে আছে বাট এটা কত হাইটে আছে 2.5 মিটার। সো সেন্টার অফ ম্যাসটা আগে ছিল 1 মিটার হাইটে, এখন সে উঠে গেছে 2.5 মিটার হাইটে। তাহলে তোমার ওয়ার্ক ডান কত, এই যে এইটুক হাইট উঠাইতে যতটুক ওয়ার্ক করছো, আমরা জানি যে ওয়ার্ক কত mgh। সো এখানে এইচ এর ভ্যালুটা কতটুক হবে 2.5 মাইনাস 1। সো এম হচ্ছে 5, জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে 2.5 মাইনাস 1, বুঝতে পারছো? এইটা হচ্ছে তাহলে আমাদের তোমার ওয়ার্ক, ঠিক আছে? মানে যখন এরকম বড় অবজেক্ট নিয়ে বলবে, দেখো এই অবজেক্টটাকে আমি কিন্তু কোথাও সরাইও নাই, জাস্ট ওকে ঘুরাইছি। সো ওয়ার্ক ডান কত, সেন্টার অফ ম্যাস যতটুকু সরছে সেইটার উপর বেস করে mgh দিয়ে বের করবো, বুঝতে পারছো? আচ্ছা, আর আরেকটা হচ্ছে ট্যাঙ্ক খালি করার ম্যাথ। এই ম্যাথগুলো কীভাবে করতে হয় দেখো, ধরো একটা ট্যাঙ্ক এরকম আছে, সো এই ট্যাঙ্কটা হচ্ছে পুরোপুরি ভরা না, এখানে তোমার এটা পুরোটার ডেপথ হচ্ছে এইচ মিটার, এটার মধ্যে পানি আছে ধরো এটা 2/3, ঠিক আছে? এটা 2/3 অ্যামাউন্ট পানি আছে, মানে এই যে হাইট নিচে যতটুকু পানি আছে এই হাইটটা হচ্ছে 2/3 অফ এইচ। এখন আমাদেরকে বললো এইটাকে খালি করতে কতটুকু ওয়ার্ক করতে হবে। সো তোমার যেটা কনসিডার করতে হবে সেন্টার অফ ম্যাস কতটুকু দূরে সরবে। বলো তো এই পানিটার সেন্টার অফ ম্যাস কোথায় আছে, এই যে মাঝখানে এইখানে, রাইট? এই সেন্টার অফ ম্যাসটা এইখান থেকে এই পর্যন্ত উঠবে, রাইট? সো কতটুকু উপরে উঠাচ্ছ এটাকে। আচ্ছা, আরও কিছু ইনফরমেশন এখানে বলে দিচ্ছে যে এই পানির ট্যাঙ্কটার রেডিয়াস হচ্ছে আর। সো তোমার এখানে কতটুকু উপরে উঠাচ্ছ সেইটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট। ধরো এটা হচ্ছে তোমার এক্স, সেই এক্সের ভ্যালুটা কত কেউ বলতে পারবা? দেখো এক্স হচ্ছে এইটা, এইটুক প্লাস এইটুক, হ্যাঁ বলো, এইচ মাইনাস 2/3 অফ এইচ, তাহলে না, তাহলে আসবে জাস্ট এইটুক, ঠিক আছে? আরও টু আছে তো, এই যে নিচের টুক, এইটুক বলো। হ্যাঁ, গুড। এইচ মাইনাস h/3, আমি এটা বুঝাই বলি, দেখো তোমার এই ট্যাঙ্কটা তুমি ফাঁকা করতে চাচ্ছ, এমটি করতে চাচ্ছ, ওয়ার্ক ডান কত তোমার কনসিডার করতে হবে সেন্টার অফ ম্যাস আগে কোথায় আছে এখন কোথায় আসবে। সো দুইটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে এইটুক, ওকে? এখন দুটার মধ্যে ডিস্টেন্স এটা, সো এই ডিস্টেন্সটা আমি বলছি এক্স। সো এক্স সমান কত, এইচ মাইনাস তোমার 2h/3, মানে এই যে তাহলে এই ডিস্টেন্সটা পাইলা প্লাস এইটুক কত, এইটুক হচ্ছে এই 2/3 ইন্টু এইচ এর হাফ, সো প্লাস 2/3 ইন্টু এইচ এর হাফ। সো এরকম আসবে এইচ মাইনাস 2h/3 প্লাস h/3, সো 3h মাইনাস 2h প্লাস h, ঠিক আছে? সো এখান থেকে অ্যান্সার আসবে হচ্ছে, আচ্ছা আমি বলতেছি, দেখো তোমার এইখানে ধরো এই ওয়াটারটার ম্যাস হচ্ছে এম, ওকে? সো এইটাকে পুরোটা খালি করতে চাইতেছে, তাহলে কতটুকু ওয়ার্ক ডান হবে। সো ওয়ার্ক ডান মানে কি mgh,
এখানে এইচ না, এখানে এটা হবে কি এক্স, মানে সেন্টার অফ ম্যাস আগে এখানে ছিল, লাস্টে এখানে আসছে, এই ডিস্টেন্সটাকে আমি বললাম এক্স। তাহলে ওয়ার্ক ডান কত? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এক্স। এখন এই এক্সের ভ্যালুটা বের করছি। এই লেংথটা কত? এই লেংথটা হচ্ছে এইটুক প্লাস এইটুক। এই লেংথটুক কতটুক দেখো তো, এটা হচ্ছে পুরা ডেপথ মানে এইচ মাইনাস এই নিচে যতটুক পানি আছে সেটা কত? 2h/3, দ্যাট ইজ h/3। আর নিচের এই লেংথটা কতটুক, মানে পানির উপরের সারফেস থেকে এই সেন্টার অফ ম্যাস পর্যন্ত এই ডিস্টেন্সটা কতটুক বলো তো? হ্যাঁ, মানে এইটুকের আবার হাফ, বুঝতে পারছো? সো এটা হবে তাহলে 2h/3। সো টোটাল ডিস্টেন্স কত? h/3 প্লাস h/3। সো এক্সের ভ্যালু হচ্ছে 2h/3। ঠিক আছে, ওয়ার্ক বের করলাম। যদি পাওয়ার বের করতে বলে সেটাও বের করতে পারবো। যদি বলে যে এটা খালি করতে যদি 10 মিনিট টাইম লাগে, তাহলে তোমার পাওয়ার কত? পাওয়ার হচ্ছে W/T। এবার কি ক্লিয়ার এটা? আমরা এটার আরও ম্যাথ দেখবো, ঠিক আছে, আরেকটা ম্যাথ দেখবো এটা। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, মানে আমি যখন পুরো পানিটাকে ফাঁকা করে ফেলবো তখন আমার সেন্টার অফ ম্যাসটা এইখানে আসবে, বুঝতে পারছো? মানে তো এইটার রিজনটা এখন এইখানে এটা এক্সপ্লেন করা একটু টাফ। এইটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি সেন্টার অফ ম্যাসও বা আমরা কেন কনসিডার করতেছি, সবচেয়ে বড় কোশ্চেন হচ্ছে যে আমরা এই পানিটার পুরোটা কনসিডার না করে কেন সেন্টার অফ ম্যাসটুক কনসিডার করলাম, আর সেটাও এখান থেকে এই পর্যন্ত কেন। এটার রিজনটা অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন দিয়ে, এটা আমি এখানে এক্সপ্লেন করতে পারবো না। এটা যখন ধরো তোমাদেরকে আমি ওয়ার্ক এনার্জি পাওয়ার করাবো তখন তুমি এটা বুঝতে পারবে যে কেন এইটুক কনসিডার করতে হয়। ওইটা কলেজের সিলেবাসে, বাট 9-10-এর জন্য এইটুক বোঝা এনাফ যে আমাদের যখন একটা পানির ট্যাঙ্ক খালি করতে বলবে, আমাদের অ্যাকচুয়ালি জাস্ট তার সেন্টার অফ ম্যাসটাকে যেখানে আছে সেইখান থেকে একদম উপর পর্যন্ত আনতে হবে। আচ্ছা, তাহলে তোমরা বলো তো এইটার অ্যান্সার কী হবে? হ্যাঁ হ্যাঁ বলো। এক্সটা হচ্ছে সেন্টার অফ ম্যাসটাকে যতটুকু উঠাচ্ছ, সেন্টার অফ ম্যাসটা নিচে ছিল সেটাকে তুমি উপরে এই পর্যন্ত উঠাইছো, এই লেংথটাকে আমি বলছি এক্স, বুঝতে পারছো এবার? ওকে, সো এখন একটু বলো তো যে একটা পানির ট্যাঙ্ক যদি পুরোপুরি ফিল আপ করা থাকে, ঠিক আছে, পুরোটাই ফিল আপ, তাহলে এখানে এটা খালি করতে কতটুকু ওয়ার্ক করতে হবে বলো তো? এটার ম্যাস, পানির ম্যাস হচ্ছে এম, আর এটার ডেপথ হচ্ছে এইচ, তাহলে কতটুকু ওয়ার্ক করতে হবে বলো তো? এইচ কেন? একটু চিন্তা করো সবাই, থিওরিটা কি? থিওরি হচ্ছে পানির সেন্টার অফ ম্যাস যেখানে আসে সেইখান থেকে উপর পর্যন্ত উঠাবা। সো পানির সেন্টার অফ ম্যাস তো মাঝখানে আছে, সো এখান থেকে উপর পর্যন্ত ডিস্টেন্স কত? h/2। সো এখানে কত হবে? h/2। সবার কি এটা ক্লিয়ার এখন? মাহির বুঝছো এটা? আচ্ছা, এবার বলো তো, এটা তোমাদের জন্য কোশ্চেন। এইখানে একটা পানির ট্যাঙ্ক, একটু ভালোভাবে চিন্তা করে অ্যান্সার দিও। আর এটার ডেপথ হচ্ছে বলে দিছি এইচ, এটা অর্ধেক ফিল আপ করা আছে, মানে পানি আছে অর্ধেক। আর এটার ম্যাস বলি নাই, বাট এটার রেডিয়াস বলছি। আচ্ছা ধরো এটা ম্যাস হচ্ছে এম, ম্যাস হচ্ছে এম, তাহলে বলো তো এইটাকে তুমি যদি খালি করতে চাও তাহলে ওয়ার্ক ডান কত হবে? একটু খাতায় করে তারপর বলো। এটাতে অর্ধেক পানি আছে, ঠিক আছে, এটা এই নিচের এইটুকু হচ্ছে h/2। বলো। হ্যাঁ হ্যাঁ গুড, এটা হবে mg ইন্টু 3h/4। কেন? কারণ দেখো সেন্টার অফ ম্যাস আছে এই মাঝখানে, আমার টার্গেট হচ্ছে এইটাকে এই পর্যন্ত উঠাবো, সেটাই হচ্ছে আমার হাইট। এখন এইটুক যদি h/2 হয় তাহলে উপরেরটুক h/2, এইটুক হচ্ছে h/2, আর এইটুক কত? h/4, কারণ ওইটা হচ্ছে এই h/2 এর আবার হাফ। সো টোটাল ডিস্টেন্সটা কত? এইটুক h/4
প্লাস এইচ বাই টু, দ্যাট ইজ 3h/4। সো আমাদের ওয়ার্ক ডান হবে mg ইন্টু 3h/4। সবাই কি এটুকু বুঝছো? এবার কারো কোনো ধরনের কোশ্চেন? আচ্ছা, এখন এখানে ধরো তোমাকে এম দেয় নাই, তোমাকে কোশ্চেনে এম বলে নাই, ইনস্টিড তোমাকে করছে কি এটা রেডিয়াস দিয়ে দিচ্ছে। এটা ওয়াটার ট্যাঙ্কটা একটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার, এটা রেডিয়াস দিয়ে দিচ্ছে। তাহলে তুমি এখানে ম্যাস বের করতে পারবা, ওয়াটারের ম্যাস বের করতে পারবা? কত হবে দেখো, ওয়াটারের ম্যাস হচ্ছে কি ভলিউম ইন্টু ডেনসিটি, ঠিক আছে, আয়তন গুণ ঘনত্ব। এখন ভলিউম কত, এইটুক ভলিউম কত, এটা একটা সিলিন্ডার যার হাইট হচ্ছে h/2 আর রেডিয়াস হচ্ছে r, তাহলে তার ভলিউম হচ্ছে তোমার πr² h/2। আর রো কত পানির, 10³ 1000। সো এখানে তুমি ভ্যালুগুলো বসাবা, তাহলে তুমি ম্যাথ পেয়ে যাবা, অ্যান্ড দেন সেই ম্যাথটা এখানে বসাবে। আইডিয়াগুলো কি ক্লিয়ার? এবার সবাই কি বুঝছো? এইটুক মাহির বুঝছো এটা? তারপর নির্ঝর? ওকে, সো এই টাইপের কোশ্চেন আসে, ঠিক আছে, যে পানির ট্যাঙ্ক খালি করতে গেলে কি হবে, আর হচ্ছে এই যে ব্রিক। আমরা এগুলো আরও কয়েকটা প্র্যাকটিস করবো। আর সবচেয়ে ভালো হয় যে যদি তোমরা একটু গাইডটা ম্যানেজ করতে পারো একটা, ঠিক আছে, কারণ গাইডের ভিতরে অ্যাকচুয়ালি তুমি আগের কোশ্চেনগুলো পাবা, তোমার আইডিয়া হবে যে কীরকম কোশ্চেন আসে। আচ্ছা, দেন ধরো এরকম একটা কোশ্চেন দিলাম, একটা স্প্রিংকে এখানে, এটা একটা নর্মাল স্প্রিং যেটা মোটেও কম্প্রেস করে না বা এক্সটেন্ড করে না, জাস্ট তার নর্মাল অবস্থায় আছে। এখন আমরা কি করলাম, এখানে একটা অবজেক্টকে রাখলাম, দেন এটাকে কম্প্রেস করলাম কতটুক, এই যে এরকম, ও আগে এই পজিশনে ছিল, বাট এখন এটা কম্প্রেস হয়ে এরকম একটা পজিশনে আসছে। ওকে, আর কতটুক কম্প্রেস করছি, 5 সেন্টিমিটার। আর এই স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্ট দিয়ে দিছে যে এটা হচ্ছে 500 নিউটন পার মিটার। সো তোমার বের করতে হবে তুমি এই অবজেক্টটা দিয়ে এটাকে কী করলো, ঠেলা দিয়ে এরকম কম্প্রেস করছো। এখন যদি এটাকে ছেড়ে দাও তাহলে তার ফাইনাল ভেলোসিটি কত হবে, মানে এটাকে ছেড়ে দিলে কি হবে, এই স্প্রিংটা ওকে ধাক্কা দিয়ে আবার এদিকে নিয়ে আসবে, রাইট, এখানে নিয়ে আসবে, দেন এই পর্যন্ত আসার পর স্প্রিংটা আবার তার নর্মাল অবস্থায় চলে আসবে, আর এই অবজেক্টটা সামনের দিকে চলে যাবে। সো এখন বের করতে হবে যে এই অবজেক্টটার ফাইনাল ভেলোসিটি কত হবে। সো এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে দেখো, তুমি যখন স্প্রিংটাকে কম্প্রেস করতেছো, তুমি অ্যাকচুয়ালি স্প্রিংটার মধ্যে কি জমা করতেছো, পটেনশিয়াল এনার্জি। সেই পটেনশিয়াল এনার্জিটা কতটুক, 12 kx²। আর তুমি যখন স্প্রিংটাকে এভাবে ছেড়ে দিচ্ছ তখন কি করতেছে, এই স্প্রিংটা তার পটেনশিয়াল এনার্জিটা এই অবজেক্টটার মধ্যে ট্রান্সফার করে দিচ্ছে, আর সেই এনার্জিটা এইখানে আস্তে আস্তে কিসের, মানে পুরোপুরি এইটার কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। সো এই স্প্রিংয়ের মধ্যে যতটুকু পটেনশিয়াল এনার্জি জমা হয়েছিল সেটাই হচ্ছে আমার অবজেক্টটার ফাইনাল কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। মানে স্প্রিংয়ের মধ্যে যে এনার্জিটা স্টোর ছিল সেটা ট্রান্সফার হয়ে কই চলে গেছে, ওই অবজেক্টটার মধ্যে। এখন এই অবজেক্টটার কাইনেটিক এনার্জি কত, 12 mv²। সো এখান থেকে তাহলে আমি কি লিখতে পারি, 12 kx² ইজ ইকুয়াল টু 12 mv²। সো তোমাকে ভি বের করতে বলছে, সো এখান থেকে ভি হবে √k/m ইন্টু এক্স। ওকে, সো এখান থেকে তোমাকে এইটা বের করতে বলতে পারে যে ভি ইজ ইকুয়াল টু √k/m ইন্টু এক্স, ঠিক আছে। সো তোমাকে কে দিয়ে দিবে, তারপর তোমাকে এমও বলে দিবে, এক্স তো বলে দিছে এই 5 সেন্টিমিটার, আর এখানে ধরো অবজেক্টটার ম্যাস হচ্ছে 2 কেজি। সো তুমি তার ফাইনাল ভেলোসিটি এইভাবে বের করতে পারবে, √500/2 ইন্টু 5 সেন্টিমিটার, ঠিক আছে। সো এখানে আইডিয়াটা এইটাই যে একটা স্প্রিংকে যখন কম্প্রেস করবা তখন ওর পটেনশিয়াল এনার্জিটাই আলটিমেটলি অবজেক্টটার কাইনেটিক এনার্জিতে ট্রান্সফার হবে, বুঝতে পারছো? সো এই চ্যাপ্টারটাতে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আমাদের বেশি বেশি বুঝতে হবে। আর এখানে এই চ্যাপ্টার লাস্টের দিকে দেখবা সোর্সেস অফ এনার্জি যে সেকশনটা আছে ওইটা পুরোটা বাদ দিয়ে দিতে পারো, ওইটা দরকার নেই। আর এনার্জি কনজারভেশনের ম্যাথ তো তোমরা পারোই, যে একটা অবজেক্টকে এখান থেকে ছেড়ে দিলাম,
সো সে যখন তার হাইট এটা হচ্ছে এইচ ধরো, সেখান থেকে ছেড়ে দিলাম, সো 2h/3 হাইটে তার পোটেনশিয়াল এনার্জি কত আর কাইনেটিক এনার্জি কত, এই টাইপের ম্যাথ তোমরা আই গেস পারো, এটাতে প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, সো এই চ্যাপ্টারে না, এইগুলো শর্টকাট নাই, এগুলো একটু কষ্ট করে ম্যানুয়ালি করতে হবে। আর তোমার টাইম তো খুব বেশি কম থাকে না, এক একটা এমসিকিউতে তোমার ধরো মানে তোমার 1 মিনিটে 2টা এমসিকিউ করতে হয়। সো তোমার কাছে তুমি যদি যেহেতু বাসায় পরীক্ষা হবে, তোমার কাছে তো খাতা থাকবেই, তুমি খাতায় রাফ করে তারপর তাড়াতাড়ি অ্যান্সার দিবা। আর এখানে কোনো ধরনের শর্টকাট ইউজ না করাই ভালো। আর আরেকটা ব্যাপার হচ্ছে, তুমি যে কোনো একটা বের করলেই তো অন্যটা বের হয়ে যায়। তুমি যদি ধরো ইপি বের করতে পারো, তাহলে ইকে বের করে ফেলতে পারবা। ঠিক আছে, ইকে কি জাস্ট mgh মাইনাস ইপি, টোটাল এনার্জি মাইনাস তোমার পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, এইগুলো শর্টকাট, মানে অ্যাকচুয়ালি আমি বলবো শর্টকাট ইউজ না করাই ভালো, ভুল হওয়ার চান্স থাকে। আচ্ছা, শর্টকাটের মধ্যে তোমার মনে রাখার জন্য এটা ইউজ করতে পারো যে ইপি যখন ক্যালকুলেট করতে হয়, তোমার নিচ থেকে হাইট ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে, হাইট নিব কোনটা, নিচ থেকে হাইট। যখন কোনো একটা পোটেনশিয়াল এনার্জি আমাদেরকে বের করতে বলে, আমরা অ্যাকচুয়ালি গ্রাউন্ড থেকে সে কতটুকু হাইটে আছে সেইটা ক্যালকুলেট করি। আর যখন আমাদের ইকে বের করতে বলে, তখন আমরা অ্যাকচুয়ালি ওপর থেকে হাইট কত, মানে সে আগে যেই হাইট ছিল সেইখান থেকে কতটুকু নিচে নামছে সেটা কনসিডার করতে হয়। এগুলো তোমরা বুঝো অলরেডি, আমার যা ধারণা। ঠিক আছে, আচ্ছা এখন এখানে তাহলে চ্যাপ্টার 4 এই যে ওয়ার্ক পাওয়ার এনার্জি, এখানে আর কারো কোনো ধরনের কনফিউশন আছে আমাকে বলতে পারো। আচ্ছা, চ্যাপ্টার 5-এ যাই। চ্যাপ্টার 5টা খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, অনেক ইম্পর্ট্যান্ট কোশ্চেন এখান থেকে আসে। চ্যাপ্টার 5-এ হচ্ছে বয়ান্সির ম্যাথ খুব ভালোভাবে বুঝতে হবে, মানে প্লবতার ম্যাথ। বয়ান্সির ম্যাথ কীভাবে ভালো করা যায়, একটাই সলিউশন, তুমি তোমার টেস্ট পেপার করা শুরু করো। ঠিক আছে, এইখানে টেস্ট পেপারে তুমি রিটেনের ম্যাথগুলোও করো, আমি বলবো রিটেন যে ম্যাথগুলো আছে সেগুলো দেখো, আর এমসিকিউ করো, টেস্ট পেপারে এমসিকিউ করো। আর যদি তোমার কোনো ধরনের কোশ্চেন থাকে এই চ্যাপ্টার রিলেটেড, জিজ্ঞেস করতে পারো। এখন এই চ্যাপ্টারে তো ফর্মুলা খুব বেশি নাই, জাস্ট প্রেশারের একটা ফর্মুলা আছে যে P = H ρg, আর বয়ান্সের একটা ফর্মুলা আছে যে B = V ρg। ওকে, এর বাইরে আর এখানে যে ডেনসিটির ফর্মুলা, ডেনসিটি হচ্ছে m/v, এর বাইরে এখানে তেমন কোনো কোশ্চেন নাই। এই চ্যাপ্টারে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার ইউনিটগুলো, মানে তোমার ইউনিটগুলো কীভাবে কনভার্ট করতে পারো। সো ইউনিটের জন্য এইটা মনে রাখতে পারো যে 1 মিটার কিউব হচ্ছে 10⁶ সেন্টিমিটার কিউব, 1 মিটার স্কোয়ার হচ্ছে 10⁴ সেন্টিমিটার স্কোয়ার। ওকে, আর 1 লিটার আর 1 ডেসিমিটার কিউব হচ্ছে সেম, 1 মিলিলিটার আর 1 সেন্টিমিটার কিউব হচ্ছে সেম। এই ইউনিটগুলো একটু লাগে। ঠিক আছে, তারপর আমি বলবো যে সব কিছু এসআই ইউনিটে করার ট্রাই করবা। আর এখানে প্যাসকেলস ল আছে, প্যাসকেলস ল হচ্ছে F1/A1 = F2/A2, রাইট? সো এইগুলো আসে আর্কিমিডিস ল, সরি প্যাসকেলস ল তো না, এটা হচ্ছে আর্কিমিডিস ল, না সরি প্যাসকেলস ল, ভুল বলছি। আর্কিমিডিস ল তো হচ্ছে buoyancy = লস্ট ওয়েট। আচ্ছা, সো এই চ্যাপ্টারটাতে আমি বলবো যে এটা তোমরা আগে নিজেরা করার ট্রাই করো, এমসিকিউ বা টেস্ট পেপারের রিটেন ম্যাথ, সে সি আর ডি মানে গ আর ঘগুলো করো, যেটা আটকাবো আমাকে দেখো। ঠিক আছে, যেটা তোমার প্রবলেমেটিক মনে হয় বা বুঝতেছো না আমাকে দেখো। ঠিক আছে, আর এখানে আর কি আছে দেখো, ও এখানে ইলাস্টিসিটি রিলেটেড কিছু জিনিস আছে, এটা থেকে কোশ্চেন আসে যে ইলাস্টিসিটি হচ্ছে তোমার ইলাস্টিসিটি, এগুলো তো বুঝো, স্ট্রেস কাকে বলে, তারপর স্ট্রেন কাকে বলে, এগুলোতে কি তোমাদের কোনো ধরনের কনফিউশন আছে? স্ট্রেস তারপর স্ট্রেন এগুলো কি? আচ্ছা, স্ট্রেস হচ্ছে তোমার পার ইউনিট এরিয়াতে তুমি যতটুকু ফোর্স অ্যাপ্লাই করো, মানে কোনো একটা অবজেক্টকে ধরো টেনে লম্বা করতে চাইতেছো, একটা ওয়্যার, এরকম একটা ওয়্যার, সেটাকে তুমি টেনে লম্বা করতে চাইতেছো। সো তার ক্রস সেকশনাল এরিয়া যদি এ হয়,
মানে তার এরিয়াটা যদি এ হয় আর তুমি যদি তার উপর এফ ফোর্স অ্যাপ্লাই করো তাহলে স্ট্রেস হচ্ছে এফ বাই এ পার ইউনিট এরিয়াতে যতটুকু ফোর্স অ্যাপ্লাই করতে হয়। আমি বলবো যে তোমরা এটা বই থেকে একটু ভালোভাবে আগে পড়ো, ঠিক আছে। আর স্ট্রেইন হচ্ছে পার ইউনিট ডাইমেনশনে যতটুক তোমার ইয়া হয়, মানে যতটুক ডিফর্মেশন হয়। মানে ধরো এই ওয়্যারটার আগে লেন্থ ছিল হচ্ছে এল মিটার, তুমি কী করলে এটাকে টেনে একটু লম্বা করে ফেলছো, এটাকে টেনে একটু লম্বা করছো আর এখন তার লেন্থ এল মিটার বেড়ে গেছে, স্মল এল মিটার বেড়ে গেছে, তাহলে স্ট্রেন কত? স্মল এল বাই ক্যাপিটাল এল, মানে যতটুকু ইনক্রিজ হয়েছে ডিভাইডেড বাই আগে যতটুকু ছিল। সো এখান থেকে তোমার ওই যে হুকস ল আছে, হুকস ল বলে যে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেইন, স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেইন। সো স্ট্রেস হচ্ছে এটা আর স্ট্রেন হচ্ছে এটা। সো এখান থেকে বলা যায় যে স্ট্রেস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইনটু স্ট্রেন, ঠিক আছে। স্ট্রেস ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ইনটু স্ট্রেন। এই কনস্ট্যান্টটাকে কি বলা হয়? ইলাস্টিসিটি মডুলাস। আমরা যখন এই চ্যাপ্টারটা নিয়ে ডিটেলস দেখব তখন আবার এটা বলবো আমি। সো স্ট্রেস ইজ ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট ইনটু স্ট্রেন, এইটুক তোমার বইতে আছে, বাট এটাকে যে ইলাস্টিসিটি মডুলাস বলা হয় এটা হয়তো তোমার বইতে নাই। ওকে, আচ্ছা আছে, এখানে আমি দেখতেছি যে এটা লেখা আছে মডুলাস অফ ইলাস্টিসিটি। সো স্ট্রেস ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ইনটু স্ট্রেন। সো তিন ধরনের ইলাস্টিসিটি হয়। একটা হচ্ছে তোমার একটা জিনিসকে ধরো তুমি টেনে লম্বা করতেছো, এইটাকে বলা হয় লঞ্জিটিউডিনাল ইলাস্টিসিটি, লঞ্জিটিউডিনাল ইলাস্টিসিটি, মানে কোনো একটা জিনিসকে যদি টেনে লম্বা করো, সো ওইটার ক্ষেত্রে তোমার ইলাস্টিসিটি মডুলাসকে বলা হয় ইয়াংস মডুলাস। ইয়াংস মডুলাস, ইয়াংস মডুলাসটাও তোমার বইতে দেওয়া আছে, আমি দেখতেছি যে ইয়াংস মডুলাস হচ্ছে ওয়াই দিয়ে এক্সপ্রেস করা হয়। ওকে, সো এই ওয়াই ইজ ইকুয়াল টু কত? দেখো, স্ট্রেস ইজ ইকুয়াল টু ইলাস্টিসিটি মডুলাস ইনটু স্ট্রেন। সো ইলাস্টিসিটি মডুলাস যেটা কিনা ইয়াংস মডুলাস লঞ্জিটিউডিনালের ক্ষেত্রে, ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেন, স্ট্রেস বাই স্ট্রেন। স্ট্রেস কত? স্ট্রেস হচ্ছে এফ বাই এ, আর স্ট্রেন কত? এল বাই এল, ঠিক আছে। এরকম একটা ফর্মুলা আনা যায় যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ বাই এ ইন্টু ডিভাইডেড বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। সো একটা কোশ্চেন করলাম এরকম যে ধরো একটা ওয়্যারের লেন্থ হচ্ছে 5 মিটার আর তার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 2 মিলিমিটার স্কোয়ার। ওকে, সো এখন তাকে যদি আমি 100 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, দেখা যায় যে সে তোমার 3 মিলিমিটার লম্বা হয়। সো এখন আমাদেরকে জিজ্ঞেস করা হলো হোয়াট ইজ দ্য ইয়াংস মডুলাস অফ দিস ওয়্যার, এই ওয়্যারটার ইয়াংস মডুলাস কত? সো ডিরেক্টলি ফর্মুলা ওয়াই ইজ ইকুয়াল টু এফ এল বাই এ স্মল এল, মানে এইটাই। সো এফ হচ্ছে 100, এল হচ্ছে 5 ডিভাইডেড বাই এ হচ্ছে 2 মিলিমিটার স্কোয়ার। সো এটাকে আমার মিটার স্কোয়ারে কনভার্ট করতে হবে। সো মিলিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ারে কনভার্ট করলে 10⁻⁻6 ইন্টু স্মল এল হচ্ছে 3 মিলিমিটার, এটাকে এসআইতে কনভার্ট করলে 3 ইন্টু 10⁻³ মিটার। সো এটা ক্যালকুলেটারে ক্যালকুলেট করো, তাহলে তোমার এটা অ্যান্সার চলে আসবে। আচ্ছা, সো আমার মনে হয় যে আমি যদি তোমাদেরকে ধরো সব চ্যাপ্টারের ফর্মুলাগুলো একটু গুছায় লিখে দেই, কোনটা কি মিন করে, এটা ভালো হয়। তোমাদের কি অপিনিয়ন এই ব্যাপারে? ফর্মুলা প্লাস ইউনিট, আর হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। বুঝতে পারছি। আর হচ্ছে ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশন, মানে এই ফর্মুলাটা কীভাবে অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা, আর এই চ্যাপ্টারে তো এমনিতে আর তেমন কোনো ফর্মুলা নাই। প্রেশারের ফর্মুলা আছে যে পি ইজ ইকুয়াল টু জাস্ট এফ বাই এ, এগুলো তোমরা বুঝো। এটার ইউনিট হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার অথবা প্যাসকেল। আর এখন এটাও শিখছো যে 1 নিউটন পার মিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্যাসকেল ইজ ইকুয়াল টু তোমার এটাকে চাইলে অন্য ইউনিটে কনভার্ট করা যায় যে 1 অ্যাটমসফেরিক প্রেশার ইজ ইকুয়াল টু হচ্ছে 7
60 মিলিমিটার মার্কারিক প্রেশার ইজ ইকুয়াল টু হচ্ছে 101325 প্যাসকেল। আচ্ছা, যেগুলো ওই যে আমি কেমিস্ট্রিতে দেখাইছিলাম হয়তো। ওকে, সো এই চ্যাপ্টারটা বেশ ইম্পর্টেন্ট এনডিসি অ্যাডমিশনের জন্য। আর এইখানে তোমাদের এই ইলাস্টিসিটির পোর্শনটা একটু ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? তোমার বইতে স্মল এল ইউজ করে নাই, আর তোমার বইতে ক্যাপিটাল এলও ইউজ করে নাই। তোমার বইতে এই জিনিসটা এভাবে লিখছে যে একটা ওয়্যার যদি থাকে, তার ইনিশিয়াল লেংথ যদি এল নট হয়, আর তাকে এফ ফোর্স দিয়ে টানার পর তার ফাইনাল লেংথ যদি ক্যাপিটাল এল হয়, আর তার ক্রস সেকশনাল এরিয়া যদি ক্যাপিটাল এ হয়, আর তাকে যদি এফ ফোর্স দিয়ে টানো, তাহলে আমরা জানি যে ইয়াংস মডুলাস ইজ ইকুয়াল টু এফ বাই এ ডিভাইডেড বাই স্ট্রেন। স্ট্রেন কত? চেঞ্জ ইন লেংথ কতটুকু চেঞ্জ হয়েছে? আগে ছিল এল নট, এখন হয়েছে এল, সো চেঞ্জ হচ্ছে এল মাইনাস এল নট ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে ক্যাপিটাল, ডিভাইডেড বাই ইনিশিয়াল লেংথ। প্রথমে লেংথ কত ছিল? এল নট, ঠিক আছে? সো আমি ওইটাকেই লিখছি, জাস্ট এখানে আমি এল নটের জায়গায় ক্যাপিটাল এল লিখছি, আর এল মাইনাস এল নটকে স্মল এল লিখছি, ঠিক আছে? সো তুমি যেভাবে মনে রাখতে পারো। ওকে, আচ্ছা, সো এটার ম্যাথ আমরা দেখব সামনে। আজকে জাস্ট একটু আইডিয়া নিচ্ছি যে তোমাদের কোন কোন টপিকে বেশি প্রবলেম, ঠিক আছে? আর এরপর আচ্ছা, হিটের চ্যাপ্টারটা কেমন পারো, বা কোন জিনিসগুলোতে প্রবলেম হয় একটু বলো তো। হ্যাঁ, এখানে মিক্সচার টেম্পারেচার ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট, এটা আসতেই পারে, কারণ ওরা অ্যাকচুয়ালি ম্যাথ দিবে বাট নাম্বার দিবে 2 মার্কস, ঠিক আছে? সো তোমার ম্যাথগুলো একটু রাফে তাড়াতাড়ি করতে হবে। আর মিক্সচার টেম্পারেচার ম্যাথ দিলে অত টাফ কিছু দিবে না, মানে ধরো টেস্ট পেপারে তো অনেক ধরনের ম্যাথ দেখছো। কোনগুলো? না, অত বেশি বড় ম্যাথ দিবে না, বুঝতে পারছো? অত বেশি বড় ম্যাথ দিবে না, ওরা হয়তো খুবই বেসিক ম্যাথ দিবে, যে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটারের সাথে আমি এত ডিগ্রি সেন্টিগ্রেডের 20 ডিগ্রি সেন্টিগ্রেডের 3 কেজি ওয়াটারের সাথে আমি এত তোমার -5 ডিগ্রি সেন্টিগ্রেডের আইস মিক্স করলাম, ঠিক আছে? আচ্ছা, তো একটা সাজেশন হচ্ছে যে এই এমসিকিউ এক্সামে যখন দেখবে একটা কোশ্চেন বেশি টাফ, ওইটা একটু স্কিপ করে পরেরগুলোতে চলে যাবা, আগে ইজিগুলো করবা, দেন তুমি টাফটাতে তোমার টাইম ইনভেস্ট করবা, ঠিক আছে? আর এই টাইপের ম্যাথ ধরো ইজিলি করা যায়, কারণ এগুলো খুব বেশি টাফ হয় না। আর এখানে এরকম আলাদা আলাদা স্টেটের ম্যাথও দিবে না, বলবে যে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের 3 কেজি ওয়াটারের সাথে আমি যদি 50 ডিগ্রি সেন্টিগ্রেডের এক্স কেজি ওয়াটার মিশাই, তখন দেখা যায় যে মিক্সচার টেম্পারেচারটা 45 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স? সো একটু চিন্তা করে দেখো যে এখানে তোমার থিওরিটা কি, হিট লস ইজ ইকুয়াল টু হিট গেইনড, রাইট? হিট লস ইজ ইকুয়াল টু হিট গেইনড। সো আমাদেরকে এখানে বললো যে মিক্সচার টেম্পারেচার 45 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। সো এই ম্যাথ আমি কীভাবে করতে পারি? সো এখানে আমাদের হিট লস করতেছে কে? হিট লস করতেছে হচ্ছে আমাদের এই যে 50 ডিগ্রি সেন্টিগ্রেডের এক্স কেজি ওয়াটার, আর হিট গেইন করতেছে কে? এটা। সো তুমি এখানে বুঝতেছো যে তাহলে এটার হিট লস হচ্ছে এক্স ইন্টু এস ইন্টু ডেল থিটা, দ্যাট ইজ 50 মাইনাস 45, আর হিট গেইন করতেছে ও। সো ও হচ্ছে 3 কেজি ইন্টু এস ইন্টু ডেল থিটা, 45 মাইনাস 20, এস কাটা। ক্যালকুলেটর সলভ করতে তো এখন পারোই, সো এখান থেকে তুমি এটা বসায় এক্স সলভ করো, যে তাহলে এক্সের ভ্যালু আসবে এটা ইন্টু 50 মাইনাস 45, 50 মাইনাস 45 ইজ ইকুয়াল টু আচ্ছা, এটা ভেক্টর মোডে আছে। আচ্ছা, সো এখান থেকে এটাকে সলভ করলে এক্স ইজ ইকুয়াল টু 3 ইন্টু 45 মাইনাস 20 ডিভাইডেড বাই 50 মাইনাস 45। এই টাইপের কোশ্চেন আসবে তোমার। ওই যে বোর্ডে যেগুলো করছো যে অনেক স্টেপের এইটার সাথে এটা মিক্স করছে, এটার সাথে এটা মিক্স করছে, এইগুলো আসবে না ভুলেও, বুঝতে পারছো? এগুলো কেউই 1 মিনিটে করতে পারবে না। সো তোমার এই টাইপের ম্যাথ আসলে তুমি যাতে এটা ঠিক মতো করতে পারো, এইটুক অ্যাটলিস্ট শিওর করো, ঠিক আছে? তাহলেই হবে।
আর এখানে তোমাদের আইডিয়াল গ্যাসের ইকুয়েশন আছে, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এটা একটু পড়বা। আচ্ছা, সো আমি অ্যাকচুয়ালি একটা আইডিয়া পাইছি তোমাদের অ্যাকচুয়ালি কোন কোন টপিকে প্রবলেম। সো আমি তোমাদের জন্য সাজেস্ট করব যে এখন তোমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে আগে বইটা রিভাইজ দাও, ঠিক আছে? যেহেতু অনেক দিন এটা পড়তেছো না, বইটা রিভাইজ দাও। তুমি একদিনেই চাইলে কয়েক চ্যাপ্টার রিভাইজ দিতে পারো। রিভাইজ দাও, একটু ভাগ করে নাও যে তোমার পরীক্ষা এই কয় তারিখ, তোমার এই দিনে এই কয়টা চ্যাপ্টার দেখতে হবে। রিভাইজ দাও, দেন হচ্ছে টেস্ট পেপার এর এমসিকিউ করো। আর একটু ট্রাই করে দেখো যে এনডিসির ভর্তি গাইড তুমি ম্যানেজ করতে পারো কিনা, ঠিক আছে? তো টেস্ট পেপারে এমসিকিউ করো, সব ফর্মুলাগুলো ভালোভাবে প্র্যাকটিস করো, নোট ডাউন করো যে এই চ্যাপ্টারে এই ফর্মুলা আছে, আর আমি আলাদা করে ফর্মুলা সব লিখে দিব। আর একটু আমি বলবো যে নিজেরা একটু টাইম ইনভেস্ট করো যে তোমার কোন টপিকে বেশি প্রবলেম হয় ওভারঅল পুরো বইয়ে, এই 4টা সাবজেক্টে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ। বুঝতে পারছো? সো আজকে ক্লাসটা জাস্ট একটু ওরিয়েন্টেশন ছিল যে কাদের কোন জায়গায় প্রবলেম আর কীভাবে পড়বা, ঠিক আছে? সো সবাই বাসায় একটু এই জিনিসগুলো দেখো। বুঝতে পারছো যে কোথায়? আচ্ছা, একটু আবার কানেক্ট হতো, টাইম প্রায় শেষ, তো আবার কানেক্ট। আচ্ছা সবাই শোনো, আমি তাহলে বলি তোমাদের টাস্ক কী। কালকে আমাদের নেক্সট ক্লাস পরশু দিন, কালকে যেহেতু ঈদ, সো তোমরা যেটা করবা, ফিজিক্সে চ্যাপ্টার 1, এখানে আমি বলবো যে তুমি একসাথে সব সাবজেক্ট না পড়ে সাবজেক্ট ওয়াইজ শেষ করো, ঠিক আছে? সো ফিজিক্সে তুমি এক কাজ করো, চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 6 পর্যন্ত, ঠিক আছে, যা যা আছে সব রিডিং পড়বা। ফার্স্টে বই রিভাইজ দিবা। ফার্স্ট টাস্ক হচ্ছে বই ভালোভাবে পড়তে হবে, বাট যেই সব জিনিস মুখস্থ, ধরো এই সায়েন্টিস্ট কত সালে কী করছে, এগুলো দরকার নাই। আর আরেকটা জিনিস হচ্ছে যে তোমার এখানে খুব বেশি মুখস্থ ইনফরমেশন দরকার নেই। তোমার মেইন টাস্ক হচ্ছে একটু অ্যানালিটিক্যাল কোশ্চেন, যেগুলো ধরো ম্যাথ আসতে পারে বা কনসেপ্টচুয়াল যে পোর্শনগুলো আছে সেইগুলো একটু ভালোভাবে দেখবা, ঠিক আছে? সো ফার্স্ট টাস্ক হচ্ছে তুমি ফিজিক্সের চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 6 পর্যন্ত বই রিভাইজ দিবা। আচ্ছা, এক একটা চ্যাপ্টার পড়ার সাথে সাথেই সেই চ্যাপ্টারের টেস্ট পেপারের এমসিকিউ করবা। আর আমার যতটুকু বিশ্বাস যে তোমরা 9-10-এ এসএসসির আগে অবশ্যই এটার টেস্ট পেপার করে আসছো। সো ম্যাথগুলো আবার করার দরকার নাই, জাস্ট একটু দেখবা যে টেস্ট পেপারে কোনো ম্যাথ তোমার কাছে খুব বেশি টাফ লাগতো কিনা, জাস্ট একবার চোখ বুলাবা, ঠিক আছে? তারপরেও টেস্ট পেপারের রিটেনের ম্যাথ আমার মানে আমি বলবো যে খুব বেশি দরকার নেই, তারপর তোমার যদি ইচ্ছা হয় করতে পারো। বাট মেইনলি তোমার ফোকাস থাকবে টেস্ট পেপারের এমসিকিউ। যদি টেস্ট পেপার না থাকে তাহলে গাইডের এমসিকিউ করো, ঠিক আছে? গাইডের এমসিকিউ। আপাতত চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 6-এর মধ্যে তোমাদের কোন কোন জায়গায় প্রবলেম হয় এগুলো খুঁজে বের করো। তারপর হচ্ছে কিছু এই বই রিভাইজ দাও, টেস্ট পেপারে এমসিকিউ করো। আর এই চ্যাপ্টারগুলো থেকে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে, কী কী কনসেপচুয়াল জিনিস আসতে পারে, সেইটা আমি নেক্সট ক্লাসে দেখাই দিব, ঠিক আছে? সো তোমাদের টাস্ক হচ্ছে জাস্ট এই কয়টা চ্যাপ্টার এই কয়দিন পড়া। কারো কি কিছু বলার আছে এখন? নেক্সট ক্লাস হচ্ছে পরশু দিন, তোমার হ্যাঁ 2 তারিখ। হ্যাঁ আমার মনে হয় না, ওরা যেটা লিখছে 9 তারিখ থেকে ওরা হচ্ছে অনলাইনে আবেদন শুরু করবে। আমার মনে হয় 9 তারিখ থেকে ওরা ফর্ম ফিল আপ করবে আর কি, বুঝতে পারছো? ফর্ম ফিল আপ করবে, দেন তোমাদের পরীক্ষার জন্য টাইম দিবে, তারপর পরীক্ষা নেবে। ওরা হুটহাট এরকম পরীক্ষা নেবে না। তোমাদেরকে এখন যে ইয়াটা দিছে, আমার যতদূর আইডিয়া আমাদের সঙ্গে এরকমই করছিল। প্রথমে একটা অ্যানাউন্সমেন্ট দিছে যে আমরা এই কয় তারিখ থেকে ফর্ম ফিল আপ করবো তোমাদের। হ্যাঁ বলো। হ্যাঁ 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 দেখছি সেটা। সো
সো আমার এক স্ট্রং যে প্রেডিকশন সেটা হচ্ছে 9 তারিখ থেকে ওরা ফর্ম ফিল আপ শুরু করবে, মানে তোমার নাম, স্কুলের নাম, তোমার আব্বু আম্মুর তোমাদের এইগুলো নিবে, আর তোমাদের ওই যে এসএসসির রোল নাম্বার কত ছিল, রেজিস্ট্রেশন কত ছিল, তোমাদের রেজাল্ট, এগুলোর একটা ইয়া নিবে আর কি। বাট ওরা মেইন পরীক্ষা আরও পরে নিবে, এত তাড়াতাড়ি নিবে না, বুঝতে পারছো? আচ্ছা, এখন অ্যাকচুয়ালি কী হবে, 28 তারিখ তো, সো ধরো ওরা যদি 9 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু করলো, ঠিক আছে, আমরা ধরলাম যে ওরা ফর্ম ফিল আপের জন্য 2 দিন টাইম দিছে, একদম খারাপ হইলেও 2 দিন টাইম দিবে, 2 দিন টাইম দিল, দেন ধরো ফর্ম ফিল আপের 3 দিন পরে পরীক্ষা নিল, সো 9, 10, 11, তারপর ধরো 12, 13, 14, 15 তারিখ ধরো তোমাদের পরীক্ষা। 15 তারিখ পরীক্ষা হওয়ার ওরা 1 সপ্তাহের মধ্যে বা 5 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দিবে, 22 তারিখের মধ্যে রেজাল্ট, তারপর বলবে যে 24 তারিখের মধ্যে তোমরা সবাই ভর্তি হও, টাকা পয়সা পাঠাও, ভর্তি হইলে এরপর ওরা এটা বোর্ডে পাঠাবে, বুঝতে পারছো? এরকম একটা প্ল্যান হবে, বুঝতে পারছো? 9 তারিখ জীবনেও পরীক্ষা নেবে না। হ্যাঁ, এখন ভার্চুয়ালি নিবে। এখন এখানে তোমার বুঝতেই পারতেছো যেহেতু টাইম খুবই কম, 30 মিনিটস, সো 30 মিনিটসে বা ধরো একটু বেশি দিল 35 মিনিটস, এখানে আমার মানে এই 35 মিনিটসে যদি 50টা এমসিকিউ বা 60টা এমসিকিউ করতে দেয়, তুমি কিন্তু কোনো ধরনের চিটিং করার সুযোগই পাবো না। তুমি ধরো কারোর সাথে মানে কাউকে জিজ্ঞেস করতে গেলে তোমার অনেক টাইম এদিক দিয়ে অলরেডি চলে যাবে। আর যদি ধরো ওরা এটাও প্রিভেন্ট করতে চায়, আহ, তাহলে ওরা হয়তো বলতে পারে যে তোমার জুমে কয়জন, 50 জন ধরে, সো 50 জনকে বসাইলো, আর ওদের তো অনেক স্টাফ আছে, অনেক টিচার আছে, সো এক একটা টিচারকে বললো যে এই 50 জন তুমি নিবা, সো এরকম। আর ওরা তো শিফটিংয়ে পরীক্ষা নেয়, মানে ওরা 1 ঘন্টা পর পরই পরীক্ষা নেয়, ঠিক আছে? সো ওরা বললো যে তোমার এই 50 জন, মানে এটা তোমার একটা রুম, তুমি দেখবা যে এখানে সবার ক্যামেরা অন রাখতে বলবা, সবাই ফেস টু ফেস পরীক্ষা দেবে, কেউ কোনো ধরনের চিটিং করে কিনা তখন ধরা পড়বে আর কি, বুঝতে পারছো? একদম স্ট্রংলি বললো যে তুমি যদি তোমার ক্যামেরা অফ করে ফেলো, তুমি পরীক্ষা থেকে বাতিল, বুঝছো? আর আরেকটা ব্যাপার হচ্ছে ওরা অবশ্যই ভালো কোনো প্ল্যাটফর্মে নিবে। এরকম প্ল্যাটফর্ম আছে, যেমন তোমার ক্লাস মেকার নামে একটা প্ল্যাটফর্ম আছে। এই ক্লাস মেকারে হচ্ছে টাইম সেট করে দেয়, এমসিকিউ থাকে, তোমার জাস্ট অপশনে ক্লিক করে সাবমিট করে দিতে হয়, আর একটা অপশন তুমি একবারই চুজ করতে পারবে, তুমি মাল্টিপল টাইমস চুজ করতে পারবা না, বুঝতে পারছো? সো ওরা এরকম অবশ্যই কোনো মেজার নিবে যাতে এটা ফেয়ার হয়, বুঝতে পারছো? আর আরেকটা ব্যাপার হচ্ছে, হ্যাঁ হ্যাঁ বলো। হুম, হ্যাঁ, ওরা, হ্যাঁ হ্যাঁ, তুমি মানে বই খোলার সুযোগ নেই, আর হচ্ছে তুমি অ্যাকচুয়ালি তুমি যদি আগে থেকে না পারো, এটা 30 সেকেন্ডে করার কোনো ওয়ে নেই, বুঝতে পারছো? আর আরেকটা ব্যাপার হচ্ছে ওরা তো এরকম পরীক্ষা নিবে, পাশাপাশি ওরা আরেকটা ব্যাপার, এটা হচ্ছে ওরা অবশ্যই তোমার এসএসসির মার্কস দেখবে। এসএসসি মার্কস কীরকম দেখবে, তোমার সায়েন্সের সাবজেক্টগুলোতে মার্কস দেবে, মেনলি ফিজিক্স, তুমি ফিজিক্সে কেমন করছো, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলোতে কেমন করছো, এইগুলো ওরা দেখবে যে এগুলোতে তোমার মার্কস কেমন, ঠিক আছে? কারণ এক্সামে অনেক, আর এই মার্কসটা ওরা বেসিক্যালি দেখে হচ্ছে কারণ অনেকের মার্কস একই চলে আসে, দেখা যায় অনেকেই ভালো করছে, তখন ওরা এই এসএসসির মার্কস দেখবে, বাট সব সাবজেক্টের না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ আর বায়োলজি, এই কয়টা মার্কস ওরা দেখে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভাইভা। অনেকে রিটেনে টিকলেও ভাইভাতে বাদ হয়, বুঝতে পারছো? ভাইভা খুবই ইম্পর্টেন্ট। ভাইভাতে ওই এখন তো জুমে ভাইভা নিবে, সো ভাইভাতে হচ্ছে ওরা একজন একজন করে মিটিংয়ে বলবে যে তোমার ক্যামেরা অন করো, বা বলে দেবে যে তোমার টাইম হচ্ছে এই কয়টায়। আর ভাইভা খুবই কম টাইমের জন্য, ধরো 5 থেকে 7 মিনিট, এর বেশি না। সো ভাইভাতে তোমাকে জাস্ট জিজ্ঞেস করবে তোমার স্কুল, তারপর হচ্ছে তোমার এসএসসি রেজাল্ট, আর জিজ্ঞেস করবে যে তুমি রেগুলার ক্লাস করতে পারবা কিনা, ওদের নিয়মকানুন মেনে চলতে পারবা কিনা, পড়াশোনা রিলেটেড কিছুই জিজ্ঞেস করে না, ওরা জাস্ট দেখে। আর যেহেতু ক্যামেরা অন করে হয়তো জিজ্ঞেস করবে, সো ওরা তোমার গেট আপ দেখবে যে তুমি মানে তোমার চুলের কাটিং কেমন, ইটসেট্রা, এগুলো দেখবে, বুঝতে পারছো? না না, সাথে সাথে, হ্যাঁ, রিটার্নের পরপরই ভাইবা হয়। আমাদের সময় এটাই হয়েছিল, আমরা রিটার্ন পরীক্ষা দিয়ে বের হয়েছি, বের হওয়ার পর আমাদেরকে বলছে যে তোমরা সবাই এখন ওই রুমে যাও, ওই রুমে তোমাদের ভাইবা, দেন ওইখানে ভাইবা হয়েছে, এরপরে একসাথে রেজাল্ট দিয়েছে। ওরা এরকম করে না যে রিটার্নের রেজাল্ট আগে দিবে, এই কয়েকজন রিটার্নে টিকছো, তোমরা ভাইবা দিতে আসো, দেন ওইখান থেকে আবার বাদ দিবে, এরকম করবে না ওরা। ওভার
আমি এটা ঠিক শিওর না। আমাদের সময় পর্যন্ত আমি দেখছি যে এটা তোমার সাথে সাথেই হইতো, ঠিক আছে। যদি ওরকম নেয়ও খুব বেশি ডিফারেন্স তো হবে না, ঠিক আছে। জাস্ট কিন্তু ভাইভা খুবই কম সময়ের জন্য হয়, আর ভাইভা খুব মানে বলতে গেলে ভাইভা হচ্ছে তোমার 40% মার্কস ক্যারি করে। তুমি রিটেনে যতই ভালো করো, তোমার যদি ভাইভা খারাপ হয় তাহলে তুমি কিন্তু বাদ, বুঝতে পারছো? এটাই। ঘাবড়ানো ঘাবড়াইলেও ওরা খুব বেশি ঝামেলা করে না, বাট ওরা যা যা বলবে কোশ্চেনগুলো করবে, অনেস্টলি অ্যান্সার দিতে হবে। যেমন তুমি মোবাইল ইউজ করো কি না, তোমার তারপর হচ্ছে তোমার কোনো বাজে স্বভাব আছে কি না, তারপর তুমি কি রেগুলারলি কলেজ অ্যাটেন্ড করতে পারবা কি না। কারণ এনডিসিতে দেখা যায় সেকেন্ড ইয়ারে অনেকেই কলেজে যায় না, মানে ফাঁকিবাজি স্টার্ট করে আর কি। আর তারপর তোমার যেহেতু ক্যামেরা অন করে পরীক্ষা নেবে, তোমার ভালো গেট আপে থাকতে হবে। তোমার হচ্ছে সাদা শার্ট, তোমার রাজুকে যে শার্ট ছিল সাদা শার্ট পরবা, টাই পরবা, হ্যাঁ ফর্মাল ড্রেস, টাই পরবা, হ্যাঁ। আর হচ্ছে তোমার হেয়ার কাটটা ঠিক রাখতে হবে, আর্মি কাট দিয়ে রাখবে, ঠিক আছে। হেয়ার কাট আর্মি কাট দিয়ে রাখবো, তাহলে এখন হ্যাঁ হ্যাঁ, মানে ওদের সামনে দেখা যাবে তুমি অনেক ভদ্র। স্যাররা যদি তোমার জাস্ট হ্যাঁ হ্যাঁ অভদ্র মনে করো, তাহলে কিন্তু তোমাকে বাতিল করে দেবে, বুঝতে পারছো? আর এমনিতে তোমাকে না না কিচ্ছু না, না কিচ্ছু না, এরকম কিচ্ছু করে না, বুঝতে পারছো? যেমন আমাকে কি, হ্যাঁ 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 অনেস্ট থাকা, এটাই জিজ্ঞেস করবে তোমার। হ্যাঁ জিজ্ঞেস করতে পারে, বাট ধরো তুমি না পারলে ওইটা যে তোমার মার্কস কাটবে এরকম কিছু না। কারণ এনডিসিতে নিয়ম এইটাই যে ভাইভাতে পড়াশোনা রিলেটেড কিছু জিজ্ঞেস করবে না। তারপর কোনো স্যার যদি করে, এটা জাস্ট স্যার তোমার সাথে একটু টাইম পাস করছে আর কি, এই এমনিতে এটার উপর কোনো ইয়া নেই, বুঝতে পারছো? হ্যাঁ এখানে অ্যাকচুয়ালি তোমার যেটা বলতে হবে যে আমি এনডিসিতে পড়তে চাই, কারণ আমার মনে হয় আমার যে ফিউচারের যে রেজলিউশন, ক্যারিয়ার রেজলিউশন যেটা, এটা এনডিসি সবচেয়ে ভালোভাবে আমাকে বেনিফিটেড করতে পারবে, অন্য কলেজ পারবে না, এটাই বলতে হবে আর কি। আর বলতে হবে যে আমি রাজুকে পড়তাম, বাট আমার কাছে মনে হয় যে নটরডেম হচ্ছে এই কলেজ হিসেবে আরও বেশি ভালো, এখানে আমি মানে আরও ভালো এডুকেশন পাবো। এটা বললেই মানে ওরা ইয়ে হবে আর কি, কনভিন্সড হবে যে হ্যাঁ তুমি ভালো ক্যান্ডিডেট। আর রাজুকের স্টুডেন্টদের ওরা দেখা যায় মানে বাদ দেয় না, বুঝতে পারছো? আমি এখন পর্যন্ত খুব কম দেখছি যে রাজুক থেকে পরীক্ষা দিচ্ছে অথচ চান্স পায়নি, এরকম মানে একদমই গাধা স্টুডেন্ট না হলে বাদ হয় না, বুঝতে পারছো? মানে যদি ইচ্ছা করে বাজে পরীক্ষা দেয়। যেমন আমাদের সময় আমরা যে কয়টা ফ্রেন্ড, আমাদের সময় রাজুক থেকে প্রায় 40 জন টিকছিল, মানে আর পরীক্ষায় দিছিল ধরো 50 জনের মতো, বাকি 10 জন জাস্ট ফান করতে গেছে, পরীক্ষা দেয় ঠিক মতো দেয় নাই, বা হয়তো এসএসসি রেজাল্ট অনেক খারাপ ছিল, A+ আসে নাই, এরকম, বুঝতে পারছো? সো এর জন্য তোমার হচ্ছে রিটার্নটা ভালোভাবে দিতে হবে। আর রিটার্নে তোমার ধরো তোমার অ্যাটলিস্ট কত পার্সেন্ট মার্কস পেতে হবে, অ্যাটলিস্ট তোমার 65% মার্কস পেতে হবে, বুঝতে পারছো? এটা হচ্ছে কাটিং এজ, এর নিচে পাইলে তোমার চান্স নিয়ে টানাটানি লেগে যাবে। সো অ্যাটলিস্ট 65% মার্কস ক্যারি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, না না ওরকম না, অ্যাটলিস্ট এটা পাইতে হবে। বাট এখন ধরো তোমার ব্যাচের সব স্টুডেন্ট খুব ব্রেইনি, সবাই 85% করে মার্কস পেয়েছে, তখন তুমি এমনিতেই বাদ, মানে তোমার যদি মার্কসের নিচে থাকে, বুঝতে পারছো? সো এখানে তোমার হচ্ছে নিজের বেস্টটা দিতে হবে, সোজা হিসাব। প্রিপারেশনও ভালোভাবে নিতে হবে। সো আমি যেটা বললাম, এখন আপাতত এই কয়টা চ্যাপ্টার পড়ো এই 2 দিনে। আর হচ্ছে প্রিপারেশন ভালোভাবে নিতে হবে, প্লাস ভাইভাটা ভালোভাবে দিতে হবে। ভাইভাতে বাজে করলে কিন্তু তোমার চান্স হবে না। আমাদের সময় অনেক ফ্রেন্ডরা দেখা গেছে 4টা ম্যাথের মধ্যে 3টা ম্যাথ পারছে, একটা হয়তো পারে নাই, বাট তাদের ভাইভা অনেক বেশি ভালো ছিল, ওরা খুব ভালো গ্রুপে টিকে গেছে। বাট তোমরা যেহেতু ইংলিশ ভার্সন, তোমাদের গ্রুপ অ্যাকচুয়ালি 2টা বা 3টা, সো তোমাদের জন্য এটা অ্যাপ্লাই করে না। বাট বাংলা ভার্সনের কম্পিটিশনটা অনেক বেশি, বাংলা ভার্সনে হচ্ছে স্টুডেন্টও বেশি, প্লাস বাংলা ভার্সনের 14টা গ্রুপ থাকে, 14টা গ্রুপের মধ্যে ভালো গ্রুপ প্রথম দিকেরগুলা। সো পরীক্ষা খারাপ হলে দেখা যায় তুমি এনডিসিতে টিকছো ঠিকই, বাট বাজে গ্রুপে পড়ছো। বাজে গ্রুপে পড়লে সমস্যা একটা, তোমার অত ভালো টিচার দেয় না বা অত বেশি কেয়ার নেয় বাংলা, ঠিক আছে। বাট ইংলিশ ভার্সনে এই ব্যাপারটা নাই, ইংলিশ ভার্সনে সব গ্রুপই আছে মাত্র 3টা, আর 3টা গ্রুপই ভালো, বুঝতে পারছো? সো এখন তোমরা এইভাবে প্র্যাকটিস করো। আজকে যেটা টাস্ক দিলাম
ফিজিক্সের চ্যাপ্টার 1 থেকে 6 তোমাদের কোথায় কোথায় প্রবলেম হয় এগুলো দেখো, আর হচ্ছে টেস্ট পেপারে এমসিকিউ সলভ করো, গাইডের এমসিকিউ সলভ করো, আর হচ্ছে বই রিভাইজ দাও, ঠিক আছে? বিশেষ করে ফর্মুলাগুলো রিভাইজ দাও। হ্যাঁ শিমুল বলো। আমি টাইমটা বলে দিব, ঠিক আছে? আমার আজকে একটু সেট করতে হবে। আর শিমুল বলো। হুম 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 হ্যাঁ হ্যাঁ খুব বেশি প্রবলেম হবে না, তুমি ফিজিক্সটা দেখো ভালোভাবে, আর ম্যাথের অঙ্ক টঙ্ক তো পারার কথা। আর আমি তো বললাম ম্যাথে টাফ জিনিসপত্র আসবে না, যেমন ম্যাথে তোমার মুখস্থ করা লাগতো কি, থিওরেম মুখস্থ করা লাগতো, কনস্ট্রাকশন মুখস্থ করা লাগতো, এইগুলো। বাট বাকি জিনিসগুলো তো তোমার অত মেমোরাইজ করা লাগতো না, ঠিক আছে? ধরো ডোমেইন রেঞ্জ বের করতে বললে তুমি এখনও পারবে, ঠিক আছে? এটা খুব বেশি প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে? সো এটা যদি মনে নাও থাকে এই কয়দিন তো আসেই, তুমি কাভার আপ করে ফেলতে পারবো, খুব বেশি সমস্যা হবে না। আর এমসিকিউ কোশ্চেন কেমন হয় তুমি তো বুঝো। ওকে, সো এখন খুব বেশি টেনশন না করে জাস্ট এইটুক, এই যেই টাস্কটা দিছি এইটুক করো, যে ফিজিক্স চ্যাপ্টার 1 থেকে 6 রিভাইজ দাও, রিভিশনের মতো করে রিভাইজ দাও আর কি, মানে প্র্যাকটিস করে করে রিভাইজ দাও, ঠিক আছে? তো আজকে এইটুকুই বলার ছিল। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এখন বলতে পারো। কোন সাবজেক্টের? আচ্ছা আমি এক কাজ করবো, তোমাদের নিয়ে একটা এফবি গ্রুপ খুলবো না, সো তোমাদের যত প্রবলেম থাকে ওই এফবি মেসেঞ্জার গ্রুপটায় পাঠিয়ে রাখলেই হবে, ঠিক আছে? আমি ইদানিং একটু এফবি কম চালাইতেছি, সো মানে দেখা যায় আমি দিনে একবার বসি, সো আমি ওই যখন বসবো তখন তোমাদের ওইগুলো সব সলভ করে দেবো। তোমরা জাস্ট ওই মেসেঞ্জার গ্রুপটা একটু সেন্ড করবে, আমি একটু পর গ্রুপটা খুলে তোমাদেরকে অ্যাড দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, সো তোমরা একটু বাসায় একটু মানে এখন একটু বেশি পড়াশোনা করো, ডেইলি ধরো 14 আওয়ার্সের মতো এফোর্ট দাও, তাহলেই হবে, ঠিক আছে? ওকে, সো আজকে এইটুকুই বলার ছিল। আল্লাহ হাফেজ। আর নেক্সট হচ্ছে পরশুদিন আমি ওই মেসেঞ্জার গ্রুপে বলে দিই।